যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সই আজ, দাবি ট্রাম্পের। দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলছে তেহরান। চুক্তির বিরুদ্ধে ইরানিদের বিক্ষোভ, নেতানিয়াহুকে ব্যর্থ আখ্যা লাপিদের। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে গাজা সীমান্তে সামরিক ঘাঁটি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য, দখলদারদের হামলায় উপত্যকায় নিহত 3, লেবাননে 5। রাশিয়ার জ্বালানি ও বন্দর অবকাঠামোতে ইউক্রেনের ড্রোন হামলা, সন্ত্রাসী কৌশল আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি পুতিনের। বেশ কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি। ছন্দহীন সাম্বায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। ভিনির গোলে মান বাঁচল 5 বারের চ্যাম্পিয়নদের। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র, জয় না পাওয়ায় হতাশ সেলেসাও সমর্থকরা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। আজ সই হবে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে রোববার কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে ইসরায়েল এই চুক্তির অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দেশ দুটির মধ্যে একটি চুক্তি রোববার সই হওয়ার কথা রয়েছে। তিনি আরও জানান, চুক্তি স্বাক্ষর হওয়ার পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ট্রাম্প বলেন, পরিস্থিতি শান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উপাদান নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং তা নিষ্ক্রিয় করে ধ্বংস করবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, চুক্তি এর সম্ভাবনা খুব বেশি হলেও তা রোববারই হবে এমন নিশ্চয়তা নেই। জানান, আগামী 2-1 দিনের মধ্যে জেনেভা বা অন্য কোথাও সফরের পরিকল্পনা নেই তাদের। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, পাকিস্তান, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল বৈঠকে এই সমঝোতা চূড়ান্ত হতে পারে। ইসরায়েল আলোচিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক প্রক্রিয়ার অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, টেলিফোনে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতানিয়াহু, কারণ আলোচনার চূড়ান্ত চুক্তিতে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ভেঙে ফেলা, ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা আরোপের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের দাবি, যুদ্ধ শেষ হওয়ার আগেই ইরান অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা পেয়ে যাবে, কিন্তু পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর প্রতিশ্রুতি নিশ্চিত হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য শান্তি চুক্তির বিরুদ্ধে এবার খোদ তেহরানে বিক্ষোভ হয়েছে। সমঝোতার জন্য সরকার অতিরিক্ত ছাড় দিচ্ছে দাবি করে শনিবার রাস্তায় নামেন কট্টরপন্থীরা। যুক্তরাষ্ট্রেও চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের একাংশ এটিকে ট্রাম্পের আত্মসমর্পণের দলিল হিসেবে অভিহিত করেছেন। আর সরকারের কড়া সমালোচনা করে সম্ভাব্য এই চুক্তিকে নেতানিয়াহুর ব্যর্থতা আখ্যা দিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে ধোঁয়াশা কাটার আগেই সামনে এসেছে এক ভিন্ন বাস্তবতা। কয়েক মাসের সংঘাতের পরও যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান কেউই নিজের ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি। সম্ভাব্য শান্তি চুক্তি স্বাক্ষরের প্রারম্ভে এমন দাবি করেছেন 3 দেশের নাগরিকরা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির বিরুদ্ধে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নামেন শত শত কট্টরপন্থী বিক্ষোভকারী। সরকারের শীর্ষস্থানীয়, বিশেষ করে পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধের পর এমন কোনো চুক্তি গ্রহণযোগ্য নয় যেখানে ইরান তার অবস্থান থেকে সরে আসবে। এই চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির খুনির সঙ্গে আপোস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এদিকে চুক্তির বিরুদ্ধে এমন ভিন্ন অবস্থান ইরানের অভ্যন্তরীণ নীতি নির্ধারণে গভীর বিভাজনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ভেতরেও এই চুক্তি নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। যুদ্ধের উদ্দেশ্য পূরণ না করেই ট্রাম্প সমঝোতার পথে হাঁটছেন অভিযোগ করে বিরোধী ডেমোক্র্যাটদের একাংশ বলছেন, যুদ্ধ শুরু করে হোয়াইট হাউস এখন এমন একটি সমঝোতার দিকে এগোচ্ছে যা আত্মসমর্পণের শামিল।
শুধু ওয়াশিংটন নয়, চাপের মুখে পড়েছে তেল আবিবও। সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ছেড়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। তার দাবি, চুক্তি বাস্তবায়িত হলে ইরানের সরকার টিকে থাকবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচিও বহাল থাকবে। এটি নেতানিয়াহুর সম্পূর্ণ ব্যর্থতা বলেও মন্তব্য করেন এই নেতা। নাসরিন রুমি, সময় সংবাদ। সাইবার হামলার কারণে ইরানের 4টি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেবা সাময়িকভাবে বন্ধ হয়েছে, ব্যাহত রয়েছে। মোবাইল ব্যাংকিং, এটিএম, অনলাইন লেনদেন ও কার্ড সেবায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। শনিবার ব্যাংকগুলোর প্রযুক্তিগত সেবায় বড় ধরনের বিঘ্ন দেখা দেয়। ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক মিল্লি ইরান, ব্যাংক সাদেরাত ইরান এবং ব্যাংক তেজারাত। ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সমন্বয় কমিটি জানিয়েছে, বিস্তারিত তদন্তে সীমিত পরিসরের সাইবার হামলার বিষয়টি উঠে এসেছে। অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোর প্রযুক্তি টিম গ্রাহকদের তথ্য ও ব্যাংকিং অবকাঠামো সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত কোনো গ্রাহকের তথ্য ফাঁস হয়নি এবং অননুমোদিতভাবে তথ্য ব্যবহারেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। গাজা উপত্যকার কাছে এবার সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যম ইসরায়েল হায়োমের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার হবে এই ঘাঁটি। এদিকে গাজার বুরেইজ শরণার্থী শিবির ও খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় একজন পরিচ্ছন্নতা কর্মী সহ 3 জন নিহত হয়েছেন। একই সঙ্গে পশ্চিম তীরে এক প্রতিবন্ধী যুবককে গুলি করে হত্যা করেছে দখলদাররা। দিন গড়াচ্ছে যেন নরকে পরিণত হচ্ছে গাজা। স্থানীয় সময় শনিবার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, দায়িত্ব পালনের সময়ই হামলার শিকার হন তিনি। একই হামলায় আহত হন আরও কয়েকজন। পাশাপাশি গাজা সিটির তুফা এলাকায় পৃথক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। খান ইউনিসেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। একই সঙ্গে পশ্চিম তীরের বেথলেহেম ও হেব্রন এলাকায় টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড দিয়ে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় এক প্রতিবন্ধী ফিলিস্তিনি যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলা, সম্পদ ধ্বংস এবং কৃষি জমিতে আগুন দেওয়ার ঘটনাও বাড়ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম। নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর 70 জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান ক্রিশ্চিয়ান সন্ডার্স বলেন, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং মাঠ পর্যায়ে নিরাপত্তা মূল্যায়নের অংশ। তবে সংস্থাটির দাবি, ইসরায়েলের পক্ষ থেকে কর্মীদের বিরুদ্ধে আনা হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ এখনও তাদের কাছে পৌঁছায়নি। গাজার সীমান্ত ঘেঁষে নতুন একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়োম। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের রেইম সামরিক ঘাঁটির কাছে এই স্থাপনাটি আন্তর্জাতিক সংস্থা ও কর্মীদের জন্য একটি সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে এবং কিরিয়াত গাত থেকে সরিয়ে আনা একটি বহুজাতিক সদর দফতরের বিকল্প হিসেবে কাজ করবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হলেও লেবাননে থামেনি ইসরায়েলের বর্বরতা। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। 24টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর 7 যোদ্ধাকে হত্যার দাবি করছে ইসরায়েল। জবাবে সীমান্তের কাছে ইসরায়েলি সাময়িক ঘাঁটি, যান ও একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছালেও লেবাননে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে বিমান, ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালায় নেতানিয়াহু বাহিনী। নাবাতিহে, টায়ার, মারজাইউন, সায়দা ও বিনতে জবেইলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে বাড়িঘর ও সরকারি স্থাপনা। একই সঙ্গে 24টি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে দখলদাররা। জবাবে সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক যান ও একটি কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের দাবি, গত এক সপ্তাহে তারা হিজবুল্লাহর 7 যোদ্ধাকে হত্যা করেছে এবং একদিনে সংগঠনটির 70টির বেশি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলমান সংঘাতের মধ্যেই আগামী 22 জুন ওয়াশিংটনে নতুন দফা আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্তবর্তী একটি পাইলট জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।
এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননের ভেতরে ইসরায়েলের বাফার জোন তৈরি করার মূল উদ্দেশ্য শুধু হিজবুল্লাহকে প্রতিহত করা নয়, অঞ্চলটির গ্যাসের মজুত দখলে নেয়া। প্রতিবেদনে বিশ্লেষকরা জানান, লেবাননের উপকূলে সেনা উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত করে বৈরুতের তেল ও গ্যাসের মজুত নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ট্রাম্প জামাতা কুশনারের প্রকল্প ঘিরে 13 দিন ধরে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। পুলিশ আন্দোলনকারীর ধস্তাধস্তি, পরিবেশগত শর্ত মেনেই চলছে কাজ, দাবি সরকারের। এবার ফিফা বিশ্বকাপের খবর। ছন্দহীন সাম্বায় বিশ্বকাপ মিশন শুরু করলো ব্রাজিল। ভিনিসিয়াসের গোলে মান বাঁচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করে তারা। দুই দলের ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন 80,000 দর্শক। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ ড্র করায় মন খারাপ ছিল ব্রাজিল সমর্থকদের, তবে পয়েন্ট ভাগাভাগিতে খুশি মরক্কোর সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। ব্রাজিল ও মরক্কোর ম্যাচটি দেখতে সকাল থেকে স্টেডিয়ামমুখী হাজার হাজার দর্শক বাদ্য বাজিয়ে নিজ দেশের পতাকা হাতে নিয়ে জার্সি পরে নেচে গেয়ে ম্যাচটি উপভোগ করেছেন তারা। সব দিক বিবেচনা নিয়েই বলা যায় এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ম্যাচ এটি। দুর্দান্ত এই ম্যাচের 100 মিনিটই ছিল টান টান উত্তেজনায় ভরপুর। একে তো ব্রাজিল, পক্ষে বিপক্ষে সমর্থকের অভাব নেই। বাংলাদেশিরা ছিলেন দুই শিবিরে বিভক্ত। মরক্কো একটু বেটার খেলেছে আই বিলিভ, বিকজ ওরা অনেক গোল করার পসিবিলিটি ওদের অনেক বেশি ছিল, হাই চান্সেস ছিল। অনেক এক্সাইটিং ছিল, ইমোশনাল রোলার কোস্টারের মতো, কিন্তু রিগার্ডলেস আমরা খুব হ্যাপি যে আমরা অ্যাটলিস্ট হারিনি। ওদের ডিফেন্স অনেক ভালো ছিল, বাট ব্রাজিল নেক্সট টু দ্যাটস গোনা বি আস, উই গোনা উইন। দুইজনই অনেক ভালো খেলছে, আমি আজকে ব্রাজিল সাপোর্টার হয়ে আসছি। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি যেন পরিণত হয় উৎসবের নগরীতে। ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে খেলা দেখতে গিয়েছিলেন দেশের ক্রিকেটের আইকন সাকিব আল হাসান। দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ম্যাচ ড্র হলেও দুই দলের সমর্থকরাই খুশি, কেউই হতাশ নন। খেলা দেখতে নানা শ্রেণী পেশা ও বয়সী মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। They were on point and they were really tough. Tough. Yeah. We play good, not as much as we hope for, but it's fine, okay? Brazil is still gonna win this World Cup. I hope Brazil win, but they're empty. Game today was good, 1-1. Honestly, think we could have done a little bit better, missed some open goals, but I think we showed Brazil that we're the better team at the end. It was good. It was amazing. It was really good. We're winning next game. It was a good game. It was a good game. Both teams clearly got very tired at the end. সমর্থকরা বলছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ব্রাজিল মরক্কো কেউই জয়ী হতে না পারলেও জিতেছে খেলা, জিতেছে ফুটবল। দুর্দান্ত এক খেলা উপহার দিয়েছে ব্রাজিল এবং মরক্কোর খেলোয়াড়রা। এখন সামনের দিনগুলোতে মরক্কো এবং ব্রাজিল কি করে সেটি দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। রাশিয়ার জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। হামলাকে সন্ত্রাসী কৌশল আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সামরিক বাহিনী। এদিকে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার দক্ষিণাঞ্চলের ত্রাসনোদার অঞ্চলের টেমরিউক জেলায় একটি সি টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসন জানায় ড্রোনের ধ্বংসাবশেষ থেকে জ্বালানি তেলে আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেনের দাবি, টার্মিনালের একাধিক স্টোরেজ ট্যাঙ্ক ও লোডিং স্ট্যান্ডে সফল আঘাত করতে সক্ষম হয়েছে তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে সন্ত্রাসী কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। সাফ জানিয়েছেন, এ ধরনের হামলা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারবে না। আরও অভিযোগ করেন, ইউক্রেনের বাহিনী যুদ্ধ জিততে মরিয়া হয়ে বেসামরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। আমাদের বাহিনী এখনো কৌশলগত সুবিধা ধরে রেখেছে। তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং কোনো গোলাবর্ষণ বা ড্রোন হামলাই এই পরিস্থিতি বদলাতে পারবে না। শত্রুপক্ষ এই অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ হয়ে
এখন প্রকাশ্য সন্ত্রাসী কৌশলের আশ্রয় নিচ্ছে। তারা বেসামরিক স্থাপনা, অবকাঠামো, এমনকি যাত্রী পরিবহন ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে তারা। পাশাপাশি গত এক সপ্তাহে ইউক্রেনীয় সামরিক স্থাপনায় একাধিক উচ্চ নির্ভুল হামলার কথাও জানানো হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন, ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রই আগামী 15 জুন একটি আন্তঃসরকারি সম্মেলনে ইউক্রেন ও মলদোভার সঙ্গে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এতে আইনের শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সুশাসন ও ইউরোপীয় মূল্যবোধের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যা সদস্যপদ অর্জনের ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ইউরোপের জন্য শক্তিশালী অগ্রগতি বলে অভিহিত করেছেন। বলেন, ইউক্রেন শুধু নিজের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তা ও ঐক্যের জন্য লড়াই করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া। জলাভূমি ধ্বংস করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রকল্প ঘিরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন হাজারো মানুষ। ঘটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা। এদিকে প্রকল্পটি আইনি ও পরিবেশগত শর্ত মেনে এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি দেশটির প্রধানমন্ত্রীর। ফ্লামিঙ্গো এক অনন্য সৌন্দর্যমণ্ডিত পাখি। গোলাপি আভাযুক্ত পালক, লম্বা সরু পা আর বাঁকানো ঠোঁটের কারণে এটিকে অন্য সব পাখি থেকে আলাদা করেছে। আলবেনিয়ার এই পাখির শেষ আশ্রয়স্থলও হারিয়ে যেতে বসেছে। দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত ভিওসানার্তা সংরক্ষিত এলাকায় বিচরণ করে হাজার হাজার ফ্লামিঙ্গো পাখি। ফ্লামিঙ্গোর পাশাপাশি দক্ষিণ আলবেনিয়ার এই জলাভূমি সিল এবং সামুদ্রিক কচ্ছপের প্রজনন ও আবাসস্থল হিসেবেও পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই এলাকায় রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করছে সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স প্রায় $160 কোটি এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে, যা বাস্তবায়িত হলে ফ্লামিঙ্গো পাখির গুরুত্বপূর্ণ আবাসস্থল হারিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে দেশটির একটি পরিবেশ সংরক্ষণ সংস্থা। এতে দেশটির বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। প্রকল্পটি নির্মাণের প্রতিবাদে টানা 13 দিন ধরে আলবেনিয়ায় বিক্ষোভ করছেন হাজারো মানুষ। রাজধানী তিরানা থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতেও চলছে প্রতিবাদ কর্মসূচি। স্থানীয় সময় শনিবার বিক্ষোভকারীরা নির্মাণস্থলের চারপাশে থাকা ধাতব ও কাঁটাতারের বেড়া ভেঙে ফেলেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের মতে এটি কেবল একটি রিসোর্ট বিরোধী আন্দোলন নয়, বরং সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, বিদেশি বিনিয়োগকারীদের প্রভাব এবং পরিবেশ সুরক্ষার প্রশ্নে জনগণের অসন্তোষের বহিঃপ্রকাশ। অন্যের সম্পত্তি এভাবে ভোগ করা এতটা সহজ নয়। দেশে যা ঘটছে তা এক ধরনের উন্মাদনা। আমরা চেয়েছিলাম বিনিয়োগকারীরা স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করুক, কিন্তু তারা তা করেনি। তারা মনে করছে মানুষের সম্পদ এভাবে দখল করে নিলেও কোনো প্রতিরোধের মুখে পড়তে হবে না। আজ আমরা সবাই এখানে উপস্থিত, তবে শুধু রিসোর্ট প্রকল্প নির্মাণের প্রতিবাদে নয়। গত 3 দশক ধরে এদেশে অনেক কিছুই ঠিকভাবে চলছে না, অনেক সমস্যায় জমে গেছে। তবে পরিবেশগত প্রভাব নিয়ে টানা বিক্ষোভ ও সমালোচনা সত্ত্বেও জ্যারেড কুশনার সংশ্লিষ্ট বিলাসবহুল রিসোর্ট প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসছে না আলবেনিয়া সরকার। উল্টো প্রকল্পটি আইনি ও পরিবেশগত সব শর্ত মেনেই এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। এই বিনিয়োগ আলবেনিয়ার পর্যটন খাত ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ করেন হাজারো মানুষ। গত কয়েকদিন ধরে বেলফাস্টে চলা সহিংসতার প্রতিবাদে শনিবার শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ জড়ো হয়ে বর্ণবাদ বিরোধী সমাবেশে অংশ নেন। অভিবাসী ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এক সুদানি নাগরিকের বিরুদ্ধে ছুরিকাঘাতের ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগ আনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মুখোশধারী কয়েকটি দল বিভিন্ন এলাকায় বাড়িঘর ও গাড়িতে আগুন দেয় এবং জাতিগত সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলা চালায়। সাম্প্রতিক অস্থিরতাকে বর্ণবাদী সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ সরকার। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কানাডায় শুরু 2 দিনব্যাপী বাংলাদেশ কার্নিভাল। দেশীয় খাবারের মেলা আর পোশাকের রঙিন আয়োজন। প্রবাসী শহরে এমন উৎসবে মুগ্ধ দর্শনার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার ভারতের হায়দ্রাবাদে বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি।
রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরটিতে বিক্ষোভে অংশ নেন সিজেপির সমর্থকরা। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার পরীক্ষা অনিয়ম, পরীক্ষা পরিচালনায় ব্যর্থতা এবং ফল প্রকাশে দীর্ঘসূত্রতায় লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। বিক্ষোভে অংশ নেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক এবং সিজেপির মুখপাত্র বিজেতা দাহিয়া। গত মে মাসে যাত্রা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই জনপ্রিয়তা পায় সংগঠনটি। বিশ্লেষকদের মতে উচ্চ বেকারত্ব ও তরুণদের ক্রমবর্ধমান অসন্তোষের প্রেক্ষাপটে এটি ভারতের তরুণ প্রজন্মের অন্যতম বড় অনলাইন প্রতিবাদী প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার ইস্যুতে কথা বলছেন দুদকের কর্মকর্তা আক্তারুল ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। দুদক তারপর পাবে। এটা কি প্রথম বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে দুদকের গ্রেফতার? এটা আমার রেকর্ড দেখতে হবে ভাই। আপনারা কি এখন আপনাদের পদক্ষেপটা কি হবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো একটা করবে, আপনারা কি বসে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে সেটা দেখার জন্য, না আপনারাও চিঠি দিবেন বা একটু তৎপরতা চালাবেন, কোনটা? আমাদের তৎপরতার আসলে বিষয় আপনারা জানেন যে আইন যেটা বলবে আইনের বাইরে তো আমাদের আসলে কোনো আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ হবে। সেটা কি আপনাদেরকে হস্তান্তর করবে নাকি আপনারা আপনাদের কাছে? এটা এখন বলার মতো ইয়া তো আমাদের নাই ভাই। ইন্টারপোল যদি আনে বাংলাদেশে দুদকের মামলা দুদককে দেবে কিনা, না তারা নিজেরা বিচারটা আসলে আপনাদের মামলা সেটা একটু বলেন। আমরা আপনারা জানেন যে আমরা ইন্টারপোলে আবেদন করলেও বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আবেদন যায়। আবার কাউকে আনার ব্যাপারেও সেম পদ্ধতি। সেটা যদি আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, ইন্টারপোল হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে। তারপরের প্রক্রিয়াটা আপনারা কি করবেন, কি স্টেপ নেবেন? পরবর্তীতে দেখে সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেফতার প্রসঙ্গে দুদকে ব্রিফ করছিলেন দুদকের সহকারী উপপরিচালক আক্তার হোসেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ভয়াবহভাবে বাড়ছে ইবোলা সংক্রমণ। নতুন করে দেশটিতে আরও 21 জন আক্রান্ত হয়েছে। 5 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানায়, বুন্ডিবুডি ও স্ট্রেইনের এই প্রাদুর্ভাব দেশটির পূর্বাঞ্চলের ইতুরি, নর্থ কিভু ও সাউথ কিভু প্রদেশের 29টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 710 জনে, মারা গেছেন 149 জন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, চিকিৎসা কেন্দ্রের সীমিত সক্ষমতা, সংক্রমণ প্রতিরোধ সামগ্রীর ঘাটতি, দুর্বল নজরদারির ব্যবস্থা এবং প্রায় অর্থ সংকট পরিস্থিতি মোকাবেলাকে কঠিন করে তুলেছে। গেল মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা এই সংক্রমণ 1976 সালে ভাইরাসটির শনাক্ত হওয়ার পর দেশটির 17তম ইবোলা প্রাদুর্ভাব। অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় কুজি সৈকতের হাঙরের হামলা এক নারী সাঁতারু গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে সিডনির কুজি বিচে সাঁতার কাটার সময় 35 বছর বয়সী এক নারীকে একটি বড় হাঙর কামড় দেয়। তীর থেকে প্রায় 30 মিটার দূরে এই হামলার পরপরই জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সৈকত জুড়ে জারি করা হয় হাঙর সতর্কতা। স্থানীয় কর্তৃপক্ষ সৈকতটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর আগে মাত্র 1 সপ্তাহ আগে পশ্চিম অস্ট্রেলিয়া উপকূলে মাছ ধরার সময় হাঙরের হামলায় এক ব্যক্তি নিহত হন। এছাড়া গত মাসেও আলাদা ঘটনায় 2টি হাঙরের হামলায় আরও 2 জনের মৃত্যু হয়, জানিয়ে দেশটিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অ্যান্টার্কটিকার হিমশীতল শীতেও অস্বাভাবিক উষ্ণতা। গত মাসে মহাদেশটির একাধিক গবেষণা কেন্দ্রে তাপমাত্রা পৌঁছায় রেকর্ড উচ্চতায়, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর্জেন্টিনার এসপেরানজা গবেষণা কেন্দ্রে 6 জুন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.4 ডিগ্রি সেলসিয়াস, যা অঞ্চলটির আগের শীতকালীন রেকর্ড ভেঙে দেয়। জুনে কেন্দ্রটির গড় তাপমাত্রা যেখানে -6.2 ডিগ্রি, সেখানে এবারের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 20 ডিগ্রি বেশি। এদিকে কিং জর্জ দ্বীপে তাপমাত্রা 4.6 ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর পর দ্রুত বরফ ও তুষার গলতে দেখা দেয়। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত বছরের এই সময় এলাকাগুলো বরফে আচ্ছাদিত থাকার কথা থাকবে, এবার সাদা বরফের জায়গা নিচ্ছে বাদামি, ধূসর ও সবুজ রঙের ভূমি। অ্যান্টার্কটিকার এমন তাপমাত্রা বৃদ্ধি বৈশ্বিক উষ্ণতাকে প্রভাব নিয়ে নতুন করে সতর্কতা তৈরি করছে। নায়ানা আয়োজনে ব্রিটেনের রাজা 3য় চার্লসের জন্মদিন উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ঐতিহাসিক
ট্রুপিং দ্য কালার কুচকাওয়াজ ও বাকিংহাম প্যালেসের আকাশে যুদ্ধ বিমানের প্রদর্শনী দেখতে লন্ডনের রাস্তায় ভিড় করেন হাজারো মানুষ। জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক ট্রুপিং দ্য কালার অনুষ্ঠানে অংশ নেন রাজা তৃতীয় চার্লস ছাড়াও অংশ নেন রানী ক্যামিলা, প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন এবং তার সন্তানরা। ঘোড়ায় চড়ে কুচকাওয়াজে অংশ নেন প্রিন্স উইলিয়াম। অনুষ্ঠান শেষে রাজ পরিবারের সদস্যরা বাকিংহাম প্যালেসের বারান্দায় এসে জনতাকে শুভেচ্ছা জানান। ওয়ার্ল্ড এয়ার ফোর্সের তথ্য অনুযায়ী 3টি চিনুক হেলিকপ্টারের নেতৃত্বে মোট 31টি উড়োজাহাজ ফ্লাইপাস্টে অংশ নেন। কানাডা শুরু হয়েছে 2 দিনব্যাপী বাংলাদেশ কার্নিভাল, যেখানে খোলা আকাশের নিচে বাজছে বাংলা গান, চলছে দেশীয় খাবারের মেলার পোশাকের রঙিন আয়োজন। প্রবাসের শহরে এমন উৎসব দর্শনার্থীদের ফিরিয়ে নিচ্ছে চেনা গ্রামের আঙ্গিনায়। এমন আয়োজনে গিয়ে যেন বাংলাদেশের আবহ নিয়ে বাড়ি ফিরছেন দর্শনার্থীরা। কানাডা থেকে রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। টরন্টোর বুকে যেন এক টুকরো বাংলাদেশ। বাংলা গানের সুরের মোহনায় ভাসছে টরন্টোর বাংলাদেশ কার্নিভাল গ্রাউন্ড। গানের তালে তালে আনন্দ আয়োজন, মঞ্চে একের পর এক পরিবেশনা। বাংলা মেলার আনন্দে মেতে উঠেছে আগত দর্শনার্থীরা। ফুচকা, চটপটি, বিরিয়ানি আর ঝালমুড়ির ঘ্রাণে ম করছে চারপাশ। এর সঙ্গে দেশীয় পোশাক ও হস্তশিল্পের দোকানগুলোও যেন যোগ করেছে উৎসবের রং। এই সময় টরন্টোতে সন্ধ্যা নামে তুলনামূলক দেরিতে, কিন্তু কার্নিভাল প্রাঙ্গণ তখনও উৎসবের প্রাণচাঞ্চল্য থামেনি। রাত গভীর হলেও প্রবাসী বাংলাদেশিদের ভিড়ে পুরো এলাকা যেন এক বিশাল মিলন মেলায় রূপ নেয়। আড্ডা, গান আর ঘুরে বেড়ানোর ভিড়ে সময় যেন থমকে যায় দেশীয় আবহের টানে। আমার মনে হচ্ছে যে আমরা একটা বাংলাদেশের মধ্যে আছি, বাংলাদেশের এনভায়রনমেন্ট ফিল করতেছি। বাঙালি জামা কাপড়, বাঙালি খাবার, এগুলো মানে দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যে মানুষগুলো আসলে আমরা বাঙালিরা একসঙ্গে হই, সেটা অন্যরকম এক আনন্দ। মেলার যে ভ্যারাইটি, সেটা প্রত্যেকটা একটা মেলার ফিল পাওয়া যায়। আয়োজকরা জানিয়েছেন এই বাংলাদেশ কার্নিভাল এখন থেকে নিয়মিত আয়োজনের পথে এগুচ্ছে। প্রতি বছর আরো বড় পরিসরে বৈচিত্র্যময় আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। এই বছর যেহেতু প্রথমবার হয়েছে, অনেক কিছু আমরা শিখতে পারতেছি যে কি করব আমরা নেক্সট ইয়ারের জন্য। এখানে পুরো আগাগোড়াটাই বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গল্প, আড্ডা, গানের পাশাপাশি কেনাকাটা সব মিলিয়ে চিরচেনা বাংলাদেশ। আর খোলা আকাশের নিচে এমন আয়োজন দিয়েছে বাড়তি মাত্রা। সবার সঙ্গে সবার দেখা হচ্ছে, এই যে সম্প্রীতির বন্ধন, এটা বছরে একবার আমাদের হয়, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। কানাডার মতন জায়গায় আমরা পুরো এক খণ্ড বাংলাদেশ আমরা দেখতে পাই। So it's feeling very great. বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করছে বাংলাদেশ কার্নিভাল। আমাদের বাঙালি কমিউনিটির সবাই বাংলাদেশ কার্নিভালের উদ্বোধনী শুভেচ্ছা জানাতে এসেছিলেন টরন্টোর মেয়র অলিভিয়া চাও সহ স্থানীয় কাউন্সিলর। গ্রীষ্মকালে প্রতি উইকেন্ডেই নানা ধরনের আয়োজন থাকে টরন্টোতে, তবে এটি আসলেই ব্যতিক্রম। কারণ উন্মুক্ত স্থানে এমন আয়োজন এখানে আসা প্রবাসীদের সত্যি সত্যি একটি বাঙালিয়ানার স্বাদ দিয়েছে। রাশেদ লিমন, শুভ সংবাদ, টরন্টো, কানাডা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সয়ে আছে দাবি ট্রাম্পের। দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলছে তেহরান। চুক্তির বিরুদ্ধে ইরানিদের বিক্ষোভ, নেতানিয়াহুকে ব্যর্থ আখ্যা লাপিদের। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে গাজা সীমান্তে সামরিক ঘাঁটি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য, দখলদারদের হামলায় উপত্যকায় নিহত 3, লেবাননে 5। ছন্দহীন সাম্বায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। ভিনির গোলে মান বাঁচল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র। জয় না পাওয়ায় হতাশ সেলেসাও সমর্থকরা। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজনে।